হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুশীলন প্লাস। আজকে আমরা আবারও ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটির ক্লাস 2 নিয়ে চলে এসেছি, যেখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তো থাকবেই, সাথে ইম্পর্ট্যান্ট অ্যাডিশনাল কিছু ইনফরমেশনও থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটাতে আছে, হোয়াট ওয়াজ দ্য বেসিস ফর কনস্টিটিউইং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? অর্থাৎ কি বেসিস ছিল, কারণটা কি ছিল এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে তৈরি করা হয়েছিল তার বেসিসটা কী ছিল? তো অপশানগুলোর মধ্যে দেওয়া আছে দ্য রেজলিউশন অফ ন্যাশনাল কংগ্রেস, না এটাও নয়। দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এটাও নয়। দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান, এটাই হবে অ্যান্সার। দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, এইটার বেসিসেই বা এইটাই বেস ছিল যাকে মাথায় রেখে বা যাদের জন্যই এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। তো দেখুন অ্যান্সার বি হবে, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। এবং এখানে অ্যাডিশনাল ইনফো আছে যে দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান প্রপোজড দ্য ফরমেশন অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ 1946-এ যে ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল, ক্যাবিনেট মিশন এসেছিল, তারা কি প্রপোজ করেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন করতে হবে টু ড্রাফট ইন্ডিয়াস কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখার জন্য একটা প্রপার সংস্থা বা অ্যাসেম্বলি তৈরি করতে হবে, আর ওইটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী হয়েছিল। ক্যাবিনেট মিশন প্ল্যান থেকে আরও কিছু ইনফরমেশন, এখানে এটা মিশন হতো, যাই হোক। তো 1946 ক্যাবিনেট মিশন প্ল্যান ওয়াজ আ ব্রিটিশ ইনিশিয়েটিভ, মানে এটা ব্রিটিশদেরই একটা ইনিশিয়েটিভ ছিল টু ট্রান্সফার পাওয়ার ইন ইন্ডিয়া বাই ক্রিয়েটিং আ লুজ ফেডারেল ইউনিয়ন, অর্থাৎ একটা যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন বানিয়ে সেখানে ইন্ডিয়ানদের হাতে যে পাওয়ারের ট্রান্সফার করা হবে সেটার জন্যই ব্রিটিশদের এটা একটা ইনিশিয়েটিভ ছিল। রিজেক্টিং আ ফুল পাকিস্তান ওয়াইল প্রপোজিং আ 3-tier প্রভিন্সিয়াল গ্রুপিং লেড বাই, আচ্ছা এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট যে ক্যাবিনেট মিশন প্ল্যান যেটা দিয়েছিল তাদের 3জন মেম্বার কে কে ছিল, একটা হচ্ছে লেড বাই প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। এই 3জনের নাম আমাদের মনে রাখতে হয় পরীক্ষার জন্য, যে প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার, এরা ছিল 1946-এর ক্যাবিনেট মিশনের প্ল্যানের সদস্য বা মেম্বার। ইট এম টু প্রিজার্ভ ইন্ডিয়ান ইউনিটি থ্রু আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করাই এদের মেন উদ্দেশ্য ছিল, যাতে করে ইন্ডিয়ার ইউনিটি বজায় থাকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অর্ডেন্ড বাই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাদের দ্বারা পরিচালিত হবে? দ্য পিপল অফ ইন্ডিয়া ডাইরেক্টলি, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট বিফোর ট্রান্সফারিং পাওয়ার টু ইন্ডিয়ানস, দ্য পিপল অফ ইন্ডিয়া থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভস ইন দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এইটাই হবে যে পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষজন জনগণ তারাই করবে, বাট তারা একটা রিপ্রেজেন্টেটিভ চুজ করবে যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্ট হবে, তো তাদের দ্বারাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা তৈরি হবে। তো অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। এবং অ্যাডিশনাল ইনফোতে আছে যে দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টস দ্য উইল অফ দ্য পিপল থ্রু দেয়ার ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ জনগণ নির্বাচিত যে রিপ্রেজেন্টেটিভসরা থাকবে, তো যেমন মেম্বার অফ পার্লামেন্ট, তো এদের দ্বারাই কি হবে না কনস্টিটিউশন গঠিত হবে। অর্থাৎ তখন ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেক্টেড মেম্বাররা হবে তারাই সেখানে কাজ করতে পারবে, কনস্টিটিউশন তৈরিতে তারাই অংশ নিতে পারবে। নম্বর প্রশ্ন, দ্য ন্যাশনালিস্ট ডিম্যান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম কনসিডার্ড বাই ব্রিটিশ গভর্নমেন্ট ইন, তাহলে কোন প্ল্যানের মাধ্যমে এই প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে ডিমান্ডটাকে, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হোক সেই ডিমান্ডটাকে প্রথমবারের জন্য গ্রাহ্য করেছিল? সেটা ছিল ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তাহলে অ্যান্সার হবে অপশন সি, ক্যাবিনেট মিশন প্ল্যান। দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান অফ 1946 অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড ফর আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার ডিমান্ড এতদিন চলছিল, বাট সেটা ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী অ্যাকসেপ্ট করা হয়েছিল। 4 নম্বর কোয়েশ্চেন আছে, দ্য গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ লেফট বাই, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেখানে গ্রেটেস্ট ইম্প্যাক্ট এর মধ্যে কোনটার থেকে হয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনটা থেকে বেশি জিনিস বা বেশি আইন কানুন, বেশি আর্টিকেলস এগুলোকে নেওয়া হয়েছে বা স্ট্রাকচারটাকে নেওয়া হয়েছে? তো সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা থেকেই কিন্তু বেশি আমাদের যে ইন্ডিয়ার প্রথম কনস্টিটিউশন লেখা হয়েছিল তার বেশিরভাগ ধারা বা আর্টিকেল সব কিছু সেখান থেকে নেওয়া হয়েছিল। তো এখানে উত্তরটা হবে অপশন এ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড ইন্ডিয়াস কনস্টিটিউশনাল স্ট্রাকচার, অর্থাৎ ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার প্রথম তৈরি হয়েছিল সেটাতে বেশিরভাগ জিনিসপত্র নেওয়া হয়েছিল এই অ্যাক্টটি থেকে, যেটা হলো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935।
তো দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটার সম্পর্কে আর একটু তথ্য বলা যাক যে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 পাস বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট, এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল। ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল, অ্যাবলিস্ট করা হয়েছিল ডায়ার্কি, এটা আসে প্রভিন্সের ডায়ার্কি, এটা অ্যাবলিশ করা হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। অ্যান্ড প্রপোজড অল ইন্ডিয়া ফেডারেশন, যুক্তরাষ্ট্রে একটি কাঠামো তৈরি হোক সেটা এখানে বলা হয়েছিল। এই ফেডারেশন কথাটা এবং অ্যাবলিশন অফ ডায়ার্কি এই দুটো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইট ডিভাইডেড পাওয়ার্স ইন্টু ফেডারেল, প্রভিন্সিয়াল অ্যান্ড কনকারেন্ট লিস্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয়ভাবে প্রভিন্সগুলোতে এবং কনকারেন্ট লিস্টে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, এইটা 1935-এর গভর্নমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল। সেট আপ বা ফেডারেল কোর্ট, এই কারণে এই অ্যাক্টের থ্রু একটা ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় কোর্ট স্থাপিত করা হয়েছিল। অ্যান্ড এস্টাবলিশ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটাও আমাদের পড়তে হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কবে স্থাপিত হয়, তো সেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935। গ্রেটলি ইনফ্লুয়েন্সিং দ্য কারেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এখন ইন্ডিয়ান কনস্টিটিউশন বর্তমানে এবং তখন যখন লেখা হয়েছিল তখন যেরকম ছিল সেটা কিন্তু বেশিরভাগটাই এই অ্যাক্টটি থেকেই এসেছে, 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে এখানে যে কী পয়েন্টসগুলো আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি, অ্যাবলিশ ডায়ার্কি ইন প্রভিন্সেস, তারপর প্রপোজড অল ইন্ডিয়া ফেডারেশন, ফেডারেশন কথাটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, আর এদিকে ফেডারেল কোর্ট আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু এই অ্যাক্টের থ্রুই স্থাপিত হয়েছিল। 5 নম্বর কোয়েশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একদমই ডক্টর রাজেন্দ্র প্রসাদই ছিল ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বাট সেটা ছিল ইউনানিমাসলি। ইউনানিমাসলি মানে সবারকার মতে, অনেকজন মিলে ডিসাইড করা হলো যে হ্যাঁ উনিই হবে, তারপর কিন্তু সেটা হয়েছে। ইউনানিমাসলি কথাটার মানেই হচ্ছে যে সবার দ্বারা সেটা স্বীকৃত বা সবাই সেটাতে এগ্রি করেছে। তো অপশান সি হবে অ্যান্সার, ইউনানিমাসলি, যেখানে বলা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ ইউনানিমাসলি ইলেক্টেড অ্যাজ দি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখন ইউনানিমাসলি এটার মিনিং হচ্ছে যে ইউজড অ্যাবাউট আ গ্রুপ অফ পিপল অল এগ্রিং অ্যাবাউট সামথিং, একটা কিছুতে সবাই মিলে এগ্রি করলো, সেই ব্যাপারটাকেই বলে ইউনানিমাসলি। অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ যিনি ছিলেন তাকে কিন্তু সবাই প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করেছিল, সবাই এগ্রি করেছিল, তবেই তিনি প্রেসিডেন্ট হয়েছিল। এরপর 6 নম্বর কোয়েশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ, কীরকম আমাদের কনস্টিটিউশন, ইন্ডিয়ার কনস্টিটিউশন কীরকম? পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, কিছুটা শক্তপোক্ত যেগুলো একদমই বদলানো যাবে না এরকম কিছু আছে পার্ট, আর কিছুটা আছে বা বেশিরভাগটা আছে যেগুলোকে হ্যাঁ সময় বিশেষে বদলানো যেতে পারে, প্রয়োজনে সেগুলোকে সংশোধন করা যেতে পারে, এই জন্য তাকে বলে পার্টলি ফ্লেক্সিবল। তো পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। India's constitution combines elements of rigidity and a flexibility for amendments. Amendments করা যাবে কিছু জিনিস, সেই জন্য ফ্লেক্সিবিলিটিও আছে, এটা বলা যাবে। 7 নম্বর কোয়েশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন, আবারও দিয়েছে সেম কোয়েশ্চেন, সেখানে অপশানে আছে দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, দ্য প্রিন্সিপাল অফ সাকসেশন অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস, দি অ্যাকসেপ্টেন্স অফ দি আইডিয়া অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ড্রাফট আ কনস্টিটিউশন। না, এটা তো হবে না, কারণ এটা ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা। হবে হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন, দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন, অর্থাৎ 1935 মেনলি ফোকাস করে কোন টার্মটার উপর, ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠন, পার্লামেন্টারি সিস্টেম, এইটাকেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এটার উপরে বেস করা। তাহলে উত্তরটা হবে অপশান এ, দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম। দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস ফেডারেল স্ট্রাকচার অ্যান্ড পার্লামেন্টারি এলিমেন্ট, তাহলে 1935 বললেই আমাদেরকে মনে রাখতে হবে ফেডারেল স্ট্রাকচারের কথা। 8 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং অবজেক্টিভস ডাজ দ্য প্রিয়েম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নট প্রোক্লেম, অর্থাৎ প্রিয়েম্বলের মধ্যে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়েম্বলের মধ্যে কোনটা এর মধ্যে নেই বা বলা হয় না? তো সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস, এটা তো বলা হয় প্রিয়েম্বলে। লিবার্টি অফ থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ, এটাও বলা হয়। ইকুয়ালিটি অফ স্টেটাস, অপরচুনিটি, এটাও বলা হয়। প্রমোটিং ফ্র্যাটার্নিটি এবং ওয়ার্ল্ডস নেশন, সমস্ত দেশ নিয়ে কি কথা বলা হয়? না, সেটা বলা হয় না। তাহলে এটাই হবে অ্যান্সার, যে এটা কিন্তু প্রোক্লেমড করে না প্রিয়েম্বলে। তাহলে অপশান হবে ডি, প্রমোটিং ফ্র্যাটার্নিটি অ্যামং ওয়ার্ল্ডস নেশন, ভ্রাতৃত্ব, ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ব, সমস্ত দেশের সঙ্গে ভ্রাতৃত্ববোধ, সেটা কিন্তু প্রিয়েম্বলে কোথাও লেখা নেই। দ্য প্রিয়েম্বল এমফাসাইজেস ফ্র্যাটার্নিটি অ্যামং ইন্ডিয়ানসদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, সেটা প্রিয়েম্বলে বলা আছে, নট ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড সেটা হবে, সেটা তো বলা নেই, তাহলে এটাই হবে আনসার।
নম্বর কোয়েশ্চেন, দ্য প্রিয়েম্বল টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিডস, অর্থাৎ প্রিয়েম্বলে কীভাবে প্রথম রিড করা হয়, প্রিয়েম্বলটা বা প্রস্তাবনাটা কীভাবে রিড করা হয়। প্রত্যেকেই আমরা ছোটোবেলা থেকে যে গভর্নমেন্ট বুকগুলো বা বইগুলো পড়ে থাকি সেখানে প্রথম একটা পেজেই উল্টানোর পরই আমরা প্রিয়েম্বলটাই প্রথমে পাই, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। সেখানে লেখা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এভাবে শুরু হয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাডপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ টু ইন্ডিয়া দিস কনস্টিটিউশন, এটাই হচ্ছে কিন্তু লেখা থাকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে অপশান এ হবে অ্যান্সার, যেখানে আমাদের এটা মনে রাখতে হবে পুরোটাতেই কী কী আছে বিষয়বস্তুটা। প্রিয়েম্বল নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে, বা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানেও সেগুলো করিয়ে দেওয়া থাকবে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যাডপ্ট, এনাক্ট অ্যান্ড গিভ টু ইন্ডিয়া দিস কনস্টিটিউশন, এটাই লেখা থাকে। নাও রিফ্লেক্টস দ্য পিপলস সভারেন্টি, মানে সার্বভৌমত্ব, যেখানে বাইরের কোনো দেশের অধিকার থাকবে না, আমরা কি করবো না করবো সেটা তারা বলে দেবে না। এই ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রিয়েম্বলের মেইন কথা। ইন অ্যাডপ্টিং দ্য কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করলাম উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা মানে হচ্ছে বাইরের কোনো শক্তি দ্বারা ইন্ডিয়া পরিচালিত হবে না, সভারেন্টি বা সার্বভৌমত্ব বজায় থাকবে। 10 নম্বর কোয়েশ্চেন, ওয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড, কখন ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়েছে, এটা অবশ্যই 1949-এর 26শে নভেম্বর। আর কখন এনাক্ট হয়েছে, চালু হয়েছে বললে 26শে জানুয়ারি 1950 থেকে চালু করা হয়েছে। 11 নম্বর কোয়েশ্চেন, দ্য আইডিয়া অফ দ্য প্রিয়েম্বল ওয়াজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ উইচ কান্ট্রি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে বি.আর. আম্বেদকর 60টা এবং বাকিরা সবাই 60টা দেশের কনস্টিটিউশনকে প্রায় পড়া হয়েছে, এবং তারপর সেখান থেকে প্রত্যেকটা দেশ থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে ইন্ডিয়ার বেসিসে কোনটা ভালো হবে সেই অনুযায়ী ইন্ডিয়ার কনস্টিটিউশন তৈরি হয়েছে। 60টা দেশের কনস্টিটিউশনকে পড়ে তারপর তৈরি হয়েছে। সেখানে প্রিয়াম্বল যে ব্যাপারটা, প্রস্তাবনা, মানে প্রথমেই শুরুতেই কনস্টিটিউশনের বইয়ে এমন একটা পেজ থাকবে যেটা পড়লেই বোঝা যাবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কেমন হচ্ছে বা কেমন, ব্যাপারটা পুরো জিস্ট থাকবে। সেই প্রিয়াম্বল, সেটা ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র। তো ইউএসএ থেকে আর কী কী নেওয়া হয়েছে, বরোড ফ্রম ইউএসএ, আর কী কী নেওয়া হয়েছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড সেভারাল কি ফিচার্স ফ্রম ইউএসএ থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে, প্রাইমারিলি ফোকাসিং অন ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 3-তে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কথা আছে, মৌলিক অধিকার, তো সেটা নেওয়া হয়েছে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ জুডিশিয়ারির পুরো ইন্ডিপেন্ডেন্স থাকবে, সেই ব্যাপারটা নেওয়া হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য প্রিয়েম্বলের স্ট্রাকচার, সেটাও নেওয়া হয়েছে। তাহলে তিনটে জিনিস, ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আর প্রিয়াম্বলের স্ট্রাকচার, এই তিনটে ব্যাপার নেওয়া হয়েছে। কি ইনফ্লুয়েন্সেস ইনক্লুড দ্য বিল অফ রাইটস, ফান্ডামেন্টাল রাইটস এটা, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড দ্য ইমপিচমেন্ট প্রসেস অফ দ্য প্রেসিডেন্টকে যখন কোনো পদ থেকে সরানো হবে সেই প্রসেসটার কীভাবে হবে সেটাও কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। 12 নম্বর কোয়েশ্চেন, হাউ মেনি আর্টিকেলস ওয়ার দেয়ার ওয়েন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অরিজিনালি অ্যাডপ্টেড, তো অ্যাডপ্ট কবে করা হয় না 1949-এর 26শে নভেম্বর। তাহলে তখন কতগুলো এক্স্যাক্টলি আর্টিকেলস ছিল, তখন 395টি আর্টিকেলস ছিল। 13 নম্বর কোয়েশ্চেন, উইচ অফ দি ফলোয়িং ওয়ার্ডস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য অরিজিনাল প্রিয়াম্বলের মধ্যে কোন ওয়ার্ডটা এর মধ্যে ছিল না, তো এর মধ্যে কিন্তু সোশ্যালিস্ট কথাটা ছিল না। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেই কথাটা প্রিয়াম্বলের মেন যখন প্রথম লেখা হয়েছে তখন ছিল না। দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড অনলি ওয়ান্স, প্রিয়াম্বলটা একবারই অ্যামেন্ড করা হয়েছে বা সংশোধন করা হয়েছে, যেটা ছিল 1976-এর 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, যেখানে কি করা হয়েছে, উইচ অ্যাডেড 3 নিউ ওয়ার্ড, 3টে নতুন ওয়ার্ডকে সেখানে অ্যাড করা হয়েছে। শুধু যে সোশ্যালিস্ট অ্যাড করা হয়েছে তা নয়, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ থাকবে, আর ইন্টিগ্রিটি, এই 3টে জিনিস কিন্তু অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই 3টে টার্মকে শব্দকে সেখানে অ্যাড করা হয়েছে। দিজ ওয়ার অ্যাডেড টু দ্য অরিজিনাল সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক টু ডিফাইন ইন্ডিয়া অ্যাজ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ আগে কি ছিল, প্রিয়াম্বলে এই 3টে ওয়ার্ড ছিল, সভারেন মানে সার্বভৌম, যে কোনো বাইরের শক্তি দ্বারা পরিচালিত নয়, ডেমোক্রেটিক অর্থাৎ ইন্ডিয়ার মানুষজন ভোট হবে আর ভোটের মাধ্যমে তার প্রতিনিধিদের তারা ভোট করে সিলেক্ট করবে, গণতান্ত্রিক দেশ সিলেক্ট হবে, তার ফলে যারা নির্বাচিত হবে তারা গিয়ে তারপরে আবার ল মেকার্স হিসেবে তৈরি হবে বা তারপর তারা প্রেসিডেন্ট নির্বাচন করবে। তো একটা ভোটিং প্রসেস যে দেশে থাকে তাকেই বলে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক। আর রিপাবলিক মানে যে দেশে রাজার কন্ট্রোল থাকছে না, কোনো হেড যে হচ্ছে স্টেটের সে কিন্তু কোনো রাজা বা হায়ারার্কিতে হচ্ছে না, অর্থাৎ বংশ পরম্পরায় হচ্ছে না, সেই রকম ব্যাপারকে বলে প্রজাতান্ত্রিক। রিপাবলিক অর্থাৎ আমাদের দেশ প্রজাতান্ত্রিক, আমাদের দেশে কোনো রাজা নেই। তাহলে এই 3টে ব্যাপার প্রিয়াম্বলে প্রথমে ছিল, সভারেন, ডেমোক্রেটিক আর রিপাবলিক। সভারেন সার্বভৌম, ডেমোক্রেটিক গণতান্ত্রিক এবং রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। এর পরবর্তীকালে এই 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা 1976-এ হয়েছিল, যাকে মিনি কনস্টিটিউশনও বলে, আগের ভিডিওতেও করানো আছে। তো
এইখানে তিনটে ওয়ার্ডকে নতুন অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক, সেকুলার ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি। এই তিনটে টার্মকে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে প্রিয়াম্বলে কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা কোন ওয়ার্ডগুলোকে অ্যাড করা হয়েছে এবং অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছে। 1976-এ হয়েছে এবং 42nd অ্যামেন্ডমেন্ট, যেটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেন, দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি বলা হয়, যেটা আমাদের পার্ট 4-এ আছে। 22টা পার্টের মধ্যে 4 নম্বর পার্টে কিন্তু এটা রয়েছে। তো এই ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর মেনশন ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলেই দিলাম, পার্ট 4-এ রয়েছে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, হুইচ কেস এস্টাবলিশড দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার সেটাকে কখনো বদলানো যাবে না, এরকম একটা ব্যাপার বলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তো সেটা কোন কেসের দ্বারা বলা হলো যে বেসিক যে স্ট্রাকচার হবে কনস্টিটিউশন সেটাকে কখনো অল্টার করা যাবে না। সেই কেসটার নাম আমাদের মনে রাখতে হয়, সেটা হলো কেশবানন্দ ভারতী কেস। এই কেসটার ব্যাপারে একটু বলি। কেশবানন্দ ভারতী কেস যেটা আছে সেটা হয়েছিল 1973-তে। 1973-তে এই কেসটি হয়। ইজ আ ল্যান্ডমার্ক সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রুলিং দ্যাট এস্টাবলিশ দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন। এই শব্দটা এখানে মনে রাখতে হবে, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন। অ্যাসার্টিং দ্যাট পার্লামেন্ট ক্যানট অল্টার দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ফিচার্স। কনস্টিটিউশনের এমন কিছু পয়েন্ট আছে যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ফিচার্স, যেগুলো কখনো বদলানো উচিত না, তাই সেগুলো কখনো পার্লামেন্ট বদলাতেও পারবে না, ক্যান নট অল্টার, বদলাতেও পারবে না। এইটা এই কেশবানন্দ ভারতী কেসে বলা হয়। Decided by 7-6 majority, it held that while Parliament has wide powers to amend the Constitution, অবশ্যই পার্লামেন্টের অনেকটা পাওয়ার রয়েছে কনস্টিটিউশনের বেশ কিছু জায়গাকে অ্যামেন্ড করার, বাট ইট ক্যান নট ডিস্ট্রয় ইটস এসেন্সিয়াল কোর প্রিন্সিপাল। একদম মূল যে বিষয়গুলো, যেটা হচ্ছে ওর একদম বেসিক স্ট্রাকচার, সেটাকে কিন্তু কখনো পার্লামেন্ট বদলাতে পারবে না। এটা এই 1973-র কেশবানন্দ ভারতী কেসে বলা হয়, যেটা সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল। আজকে আমরা 15টা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করলাম এবং অ্যাডিশনাল বেশ কিছু ইনফরমেশন দিলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে পারেন। এছাড়া ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।